আসসালামু আলাইকুম। আমি পড়তেছি প্রিয় প্রণয়নী পার্ট ২। মেহেরুন্নেছা মাছি তাড়ানোর মতো নাসির সাহেবের কথা উড়িয়ে দিলেন। ভেংচি কেটে বললেন, আমি কানে শুনবার পারি না, তাই এত এই রিংটং দিয়েছি। তোমারে বেশি কথা কইবার লাগব না। এই রিংটংয়ে সমস্যা হইলে তুমি কানে তালা লাগাইয়া লও। নাসির সাহেব কথা বাড়ালেন না। প্লেট থেকে ডিম ভাজিকে ছুরি দিয়ে কেটে ৩ পিস করলেন। ১ পিস ইসরাতের প্লেটে, ১ পিস নুসরাতের প্লেটে দিয়ে দিলেন। মেহেরুন্নেছার মোবাইলে আবার কল আসলো। তিনি ফোন ধরে মোবাইল টেবিলের উপর পানির গ্লাসের সাথে রাখলেন ভর দিয়ে। ওপাশ থেকে হেলাল সাহেব বললেন, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা ভালো আছেন? মেহেরুন্নেছা খাবার খাওয়া রেখে বললেন, বাবা তুমি কিলান আসো? যেরকম দেখছেন। হেলাল সাহেবের পাশ থেকে কেউ ফিস করে বলল, পাপা বলে দাও না। মেহেরুন্নেছা কপালে ভাঁজ ফেলে বললেন, কি কইবা হেলাল? হেলাল সাহেব ধমক দিয়ে কাউকে, তারপর ভিডিওর দিকে তাকিয়ে বললেন, আম্মা একটা কথা বলার ছিল। এত হিয়ালি না কইরা আসল কথা কও আব্বা। ওপাশের ছেলেটা হয়তো বিরক্ত হলো। হেলাল সাহেবের হাত থেকে মোবাইল টেনে নিল নিজের কাছে। বড় গলায় সালাম দিল মেহেরুন্নেছা। সালামের উত্তর দিলেন। জিজ্ঞেস করলেন, কি হয়েছে আরশ? আরশ নাম শুনতে নুসরাতের কপালে গাঢ় ভাঁজ পড়ল। ইসরাতের দিকে আর চোখে তাকাতেই দেখল ইসরাত ও তার দিকে তাকিয়ে আছে। ইশারায় দুই বোন কিছু কথা বলে নিয়ে নিজ নিজ খাবার খেতে ব্যস্ত হলো। আরশ গম্ভীর গলায় ফোনের ওপাশ থেকে বলল, দাদি ২ দিন পর পাপা দেশে আসছে। এটা বলতে গিয়ে পাপা বারবার থেমে যাচ্ছে। আপনাদের সবাইকে না জানিয়ে আসতে চাইছিলেন, তাই আমি জোর করে পাপাকে কল দিয়ে জানিয়ে দিলাম। নুসরাত কপালের ভাঁজ শীতল হলো। হেলাল সাহেব দেশে আসার কথা শুনে নুসরাতের মেরুদণ্ড দিয়ে বয়ে গেল আলাদা ধরনের শিরশিরানি বাতাস। হাতের রুম ধীরে ধীরে খাড়া হয়ে গেল। নুসরাত অবাক চোখে তাকিয়ে নিজের হাত পায়ের অস্বাভাবিক কম্পন দেখল। ততক্ষণে খাবার টেবিলে এক প্রকার হইচই লেগে গেছে। সবাই খাবার খাওয়া থামিয়ে একের পর এক প্রশ্ন চলছে। মেহেরুন্নেছার চোখ অশ্রুসিক্ত। সাদা শাড়ির কোণ দিয়ে চোখের জল মুছলেন। আরে দাদি কাঁদছো কেন? এই জন্য পাপা তোমাকে জানাতে চায়নি। আরশের নিরেট গলার স্বর। মেহেরুন্নেছা চোখ মুছে নিয়ে হাসলেন। জিজ্ঞেস করলেন, তোরা আইবি? উচ্ছ্বাস গলনে আরেকটা ছেলে বলে উঠল, আসলে কি আমাদের বিয়ে দিবে? মেহেরুন্নেছা উচ্চ স্বরে হাসলেন। হেলাল সাহেব চোখ পাকালেন ছোটটার দিকে। আচ্ছা দিমুনি, সুন্দর দেখে একটা মাইয়ার সাথে তোর আর জাইনের বিয়া, তোরা আসবি। আমি আর ভাইয়া এখনও শিওর না। আরশের শিওর না শুনে ঝিমিয়ে পড়া নুসরাত শয়তানি হাসি দিল। উৎফুল্ল হয়ে নাস্তা করতে লাগলো। হেলাল সাহেব বললেন, আম্মা নাস্তা করছ? অয়, তোদের ওইখান কয়টা বাজে? এই তো ৫টার আশেপাশে। নামাজ পড়েছ তুমি? মেহেরুন্নেছা মাথা নাড়ালেন। হেলাল সাহেব জিজ্ঞেস করলেন, বাড়ির সবাই এখানে আছে? দাঁড়া দেখাই। মেহেরুন্নেছা ব্যাক ক্যামেরা করতে নুসরাত প্লেট নিয়ে উঠে দাঁড়ালো। পেছন পেছন ইশরাতও উঠে দাঁড়ালো। দুজন প্লেট নিয়ে অগ্রসর হলো কিচেনের দিকে। মেহেরুন্নেছা পিছু ডাকলেন, এই স্যামরি কই যাও? তোমাগো আব্বার সাথে কথা কও। দুজনে একজন পেছন ফিরে তাকালো না। তাদের বয়েই গেল ওনার সাথে কথা বলবে। নাসির সাহেব নুসরাতকে ডাকলেন। নুসরাত। নেই, উত্তর নেই। আরশ কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইল। চোখ ছোট ছোট করে নুসরাতের পরনের কাপড় সকলের আগে নোটিশ করলো। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে চেয়ে রইল। যেদিক দিয়ে দুই বোন গিয়েছে ওই দিকে। সৈয়দ বাড়িতে আজ আলোড়িত হয়ে আছে এক প্রকার খুশির জমে। বাড়ির ৩ কর্ত্রীরা ছড়িয়ে ছিটিয়ে কাজ করছেন। একজন রুম পরিষ্কার করছেন, তো অন্যজন কিচেন সামলান দিচ্ছেন, তো আরেকজন আসবাবপত্র বের করে ডাইনিং টেবিল সুন্দর করে সাজাচ্ছেন। মেহেরুন্নেছা পান চিবুতে চিবুতে সবকিছুর তদারকি করছেন। বউদের দেখিয়ে দিচ্ছেন কিভাবে কি করতে হবে। বাড়ির মহিলারা কাজ করতে থাকলেই এই বাড়ির ৪ মেয়ে এঁটে আছে নিজেদের রুমে। ৪ জনের একজনও নিজেদের রুম থেকে বের হয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিল না মা চাচিদের। বাড়ির ৩ কর্ত্রী সব কাজ নিজেরা সামাল দেওয়ার চেষ্টা করছেন। অনেকক্ষণ পর নাজমিন বেগম কিচেন থেকে ঝিমানোর পায়ে বেরিয়ে এসে বসলেন ধপ করে সোফার উপর। মৃদু কণ্ঠে ঝর্ণা বেগমকে ডেকে উঠলেন, সেজ তা তো গিয়ে দেখে আয় মেয়েগুলো কি করছে, আর গোসল না করলে বল তাড়াতাড়ি গোসল করার জন্য। তোদের ভাই একটু আগে ফোন দিয়ে বলল লন্ডনের ফ্লাইট কিছুক্ষণ আগে ল্যান্ড করেছে। ঝর্ণা বেগম হাত ওড়নায় মুছতে মুছতে বের হয়ে আসলেন স্টোর রুম থেকে। ডাইনিং
রুমে দাঁড়িয়ে শব্দ করে শ্বাস ফেলে দ্রুত পায়ে এগিয়ে গেলেন উপরের তালার দিকে। রুমের বাহিরে দাঁড়াতেই কানে আসলো দুই বোনের ফিসফিস কণ্ঠে কথা বলার শব্দ। সেদিকে কান না দিয়ে ঠকঠক করে শব্দ করলেন দরজার উপর। ভিতর থেকে ইসরাতের গলা ভেসে আসলো, ভেতরে আসো। পারমিশন আসতে ঝটপট ভেজানো দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলেন ঝর্ণা বেগম। ইসরাত আর নুসরাত তার দিকে তাকিয়েছিল। ঝর্ণা বেগম ভিতরে প্রবেশ করতে চোখাচোখি হলো তার দুই বোনের সাথে। ওদের দিকে তাকিয়ে মুচকি হাসলেন ঝর্ণা বেগম। ঠোঁট ভিজিয়ে নিয়ে জিজ্ঞেস করলেন, কি করছো দুইজন? ইসরাত পিছনের দিকে সরে বসতে বসতে বলে, এই তো ছোট ফুপির বিয়ের ভিডিও দেখছি। ঝর্ণা বেগম বিছানায় বসে ওড়নার সাহায্যে কপালের ঘাম মুছলেন। হালকা হেসে জিজ্ঞেস করলেন, এই সময় দেখছো কেন? নুসরাত বিছানায় শুয়ে পা নাড়াতে নাড়াতে জিজ্ঞেস করলো, বিয়ের ভিডিও দেখতে হলে কি সময় দেখতে হয়? ঝর্ণা বেগম কপাল কুঁচকালেন। নুসরাতের দিকে কুঁচকানো কপাল নিয়ে চেয়ে আওড়ালেন, তুমি এরকম কেন? একটা প্রশ্ন করলে ঘুরিয়ে আরেকটা প্রশ্নের উত্তর দাও। নুসরাত মাথার নিচে দু হাত রেখে আরাম করে শুয়ে আওড়ালো, কারণ আমি এইরকমই, তাই আমি এরকম। ইসরাত ল্যাপটপের দিকে ইশারা করে ঝর্ণা বেগমকে ছোট তিনটি বাচ্চাকে দেখিয়ে জিজ্ঞেস করলো, এই ছেলেটা কে? কোন ছেলে? ওই যে ফুপির ডান পাশে যে দাঁড়িয়ে আছে, ও তো আরশ, তোমাদের বড় বাবার ছেলে। ওকে চিনতে পারছো না? বিরক্তি নিয়ে ইসরাত বলল, চিনতে পারবো কিভাবে? কথা হলে তো চিনতে পারবো। লাস্ট 12 বছর আগে দেখা হয়েছে। কথা মেবি হয়েছে লাস্ট 12 বছর আগে। চেহারার নকশা কেমন ছিল তাই ভুলে গেছি। নুসরাত হে হে করে হাসতে হাসতে আওড়ায়। ভেচকানো মার্কা মানচিত্রের মতো চেহারা ছিল। ঝর্ণা বেগম মৃদু হাসলেন নুসরাতের কথায়, সতর্ক করে বললেন, মেজো আপার কানে গেলে নুসরাত তোমার পিঠে 2 ঘা পড়বে, মনে রেখো। ইয়া আল্লাহ, দেখো তোমাদের গোসল করার জন্য বলতে এসে গল্প করতে বসে গিয়েছি। যাও গোসল করতে যাও, মেজো আপা পরে আমাকে বকবে। ঝর্ণা বেগমকে পিছন থেকে ডেকে উঠল নুসরাত, বৌমা। ঝর্ণা বেগম মাথা ঘুরিয়ে ধীর কণ্ঠে বলেন, নুসরাত জিজ্ঞেস করলো, কয়টার ফ্লাইটে আসবেন দ্য গ্রেট সৈয়দ হেলাল সাহেব অ্যান্ড হিজ সন? ঝর্ণা বেগম বললেন, ওদের লন্ডনের ফ্লাইট 10 মিনিট আগে এসে পৌঁছেছে। মেজো ভাই কল করে বললেন। নুসরাত ঘড়ির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এখন কয়টা বাজে বৌমা? ঝর্ণা বেগম বিরক্তি নিয়ে বললেন, ঘড়ির দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করছো কয়টা বাজে? তোমাকে নিয়ে আর পারা যায় না। নুসরাত নাক মুখ কুচকে বলল, আহ বলো না কয়টা বাজছে, এত কথা বলো না তো। তুমি তো জানোই আমি বেশি কথা বলা পছন্দ করি না। ঝর্ণা বেগম ভেঙচি কাটলেন নুসরাতকে। ঝটপট রুমের বাহিরে বের হতে হতে গলায় আওয়াজ বাজিয়ে বললেন, 1:15। ঝর্ণা বেগম বের হওয়ার আগে ইসরাত আবারও পিছু রেখে জিজ্ঞেস করলো, লন্ডনের ফ্লাইট ওরা আসবে কেন? ঝর্ণা বেগম মাথায় হাত রেখে ইস্ট চোখে কুচকে বললেন, আরে বোকা মেয়ে, ফ্রান্স থেকে আসলে সোজা ঢাকায় আসতে হবে। ফ্রান্সের ফ্লাইট সিলেটে এখনও করা হয়নি, কিন্তু ট্রানজিট ফ্লাইটের মাধ্যমে আসা যায়। তাই ওরা ফ্রান্স থেকে 2 ঘন্টা জার্নি করে লন্ডন আসছে, এরপর সরাসরি সিলেট আসছে, বুঝছো? এবার আমি যাই। ইসরাত আবার বলল, 1 মিনিট, ওরা চাইলে তো সোজা ঢাকা চলে আসতে পারতো, তাহলে এত পেঁচিয়ে আসার মানে কি? ঝর্ণা বেগম নিচু স্বরে বললেন, ওসব তোমাদের বড় বাবার কারসাজির নিম্নমানের একটা উদাহরণ। এরপরে কি হয় শুধু দেখো, আর কিছুক্ষণ পর তো এখানে এসে পড়বেন, তখন দেখে নিও। ঝর্ণা বেগম কথা শেষ করে বের হয়ে যাওয়ার পর নুসরাত ইসরাতকে ধাক্কা দিল গোসলে যাওয়ার জন্য। ইসরাত নুসরাতকে ধাক্কা দিল, নুসরাতকে একজন আরেকজনকে ধাক্কি দিতেই থাকলো গোসলে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর হার মেনে গোসল করতে চলে গেল ইসরাত। বিছানার মধ্যে অলস ভঙ্গিতে পড়ে রইল নুসরাত। বোঝা গেল গোসল করার কোনো তাড়া নেই তার। রুম থেকে চিৎকার করে ইসরাতের উদ্দেশ্যে বলল, 1 ঘন্টা হওয়ার আগে গোসল থেকে বের হবি না, বের হলে তোকে বারান্দায় ঝুলিয়ে রাখবো রেলিংয়ের সাথে। দোতলা থেকে হেলে দুলে সিঁড়ি বেয়ে নুসরাত ড্রয়িং রুমে আসলো। মেহেরুন নেসাকে পান বানাতে দেখে এগিয়ে গেল তার দিকে। তারপরে কোনো আগাম বার্তা ছাড়া ধূপ করে মেহেরুন নেসার নিকট গিয়ে গায়ে গা লাগিয়ে বসে গেল। মেহেরুন নেসা কিঞ্চিত বিরক্ত হলে নুসরাতের এরকম করে বসা ঘষাঘষি দেখে, তাই বিরক্ত নিয়ে বললেন, এই তুই আমার লগে লাইগা বইসস গা? নুসরাত হাসলো। মেহেরুন নেসা আরও একটু গা ঘেঁষে বসে কর্কশ কণ্ঠে বলে, আরে বুড়ি, এত তেজ দেখাও কেন? যেভাবে চ্যাট করে উঠতেছ মনে হচ্ছে আমাকে একটা বিয়ে দিয়ে রাখছো, এখন আমি জামাইয়ের ঘরে রাইখা বৈশা তোমার সাথে ঘষাঘষি করতেছি। হাই। মেহেরুন নেসা তেতানো মেজাজ নিয়ে তেরসা গলায় জিজ্ঞেস করলেন, তোরে বিয়ে করবো কেডা? নুসরাত হা হা করে হাসলো। 2 হাত দুদিকে মেলে বলল, আমাকে বিয়ে করার জন্য কি লোক কম পড়ছে? একটু বাহিরে তাকালে দেখতে পাবে আমার জন্য কত পোলা মজনু
হইয়া ঘুরতাছে। মেহেরুন্নেসা মুখ বাঁকিয়ে বললেন, আইসে, তোর জন্য পোলা মানুষ দিবা না, হাইয়া ঘুরবো। ওই মজনু তোর জন্য দিব না, আর কেউ হইব না, বুঝছস? উফ দাদা, এরকম করছো কেন? তাহলে কি এরকম করম তোর সাথে? বইলা দে আমারে, ভালোবেসে আদর করে কথা বলবে, এরকম করবে না। শুধু চিরবির করে উঠো কেন? মনে হয় তোমার উপর কেউ মরিচ ছিটিয়ে দিয়েছে। মুখ কিছুটা যে বাঁকিয়ে মেহেরুন্নেসা বললেন, ওরে আমার নবাবজাদি, ওনার সাথে আদর করে কথা বলতে হবে। নুসরাত কিছুক্ষণ চুপ করে বসলো, তারপর আরও একটু মেহেরুন্নেসার দিকে এগিয়ে গিয়ে কানের কাছে ফিসফিস করে ডেকে উঠল, দাদা। মেহেরুন্নেসা নুসরাতকে ঠেলে সরিয়ে দিয়ে অনীহার সহিত বললেন, কি দাদা, আমি তোর দাদি, এই কথা কতবার মনে কইরা দেওয়ান লাগবো? নুসরাত মেহেরুন্নেসার কথায় কান না দিয়ে বিরক্ত করার জন্য আবার ভেঙিয়ে বলে উঠল, আচ্ছা মনে থাকবে, দায়া দায়া। এভাবে বলে গান শুরু করলো। কিতকাল পড়লো, মুখ শক্ত করে নিয়ে সিরিয়াস হয়ে গেল। তারপর মেহেরুন্নেসাকে জিজ্ঞেস করলো, দাদা, আজ শুনলাম তোমার নাতিরা নাকি দেশে আসছে।